এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের আজকের আলোচনার বিষয় এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো, বাংলা গানের ইতিহাস, যেটি বাংলা ভাষা ও সংস্কৃতির একটি পার্ট। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের ভাষা থেকে 10 নম্বরের প্রশ্ন হবে এবং গান, ক্রীড়া এবং বিজ্ঞান চর্চা এই যে অংশটা রয়েছে, অর্থাৎ বাংলার সংস্কৃতির যে পোর্শনটি রয়েছে সেখান থেকে তোমাদের যে প্রশ্ন হবে সেটা হলো 5 নম্বর। তাহলে এই তিনটে যে চ্যাপ্টার পড়তে হবে, এই তিনটে চ্যাপ্টারের সমষ্টি হচ্ছে 5 নম্বর। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হবে, কিন্তু এখানে সবচেয়ে কঠিন যে ব্যাপারটি সেটি হলো এই গানের ইতিহাস, ক্রীড়ার ইতিহাস এবং বিজ্ঞান চর্চার ইতিহাস। এখানে প্রচুর ইনফরমেশন রয়েছে এবং সেই ইনফরমেশন গুলো মুখস্থ করতে হবে। এটা ছাড়া অন্য আর কোনো উপায় কিন্তু নেই। তাই আমরা আজকের এই যে পর্বটি তোমাদের এলিট ইউটিউব চ্যানেলে আজকে যে বাংলা গানের ইতিহাস সম্পর্কিত এই যে সম্ভাব্য এমসিকিউ এর যে আলোচনা, সেখানে যে 19টি প্রশ্ন আমরা রেখেছি তার বাইরেও কিন্তু আরো প্রচুর এমসিকিউ বাকি থেকে যায়। আমরা চেষ্টা করেছি খুব ইম্পর্টেন্ট যে 19টি বা 20টি প্রশ্ন এখান থেকে হতে পারে সেগুলিকে আলোচনা করে দেওয়ার, কিন্তু তারপরেও যেহেতু সিলেবাসটা অনেকখানি এবং এখানে এই জায়গাটির বললাম ইনফরমেশনটা অনেক বেশি এবং সেগুলো মনে রাখতে হবে অনেক বেশি, 5-এ 5 পেতে গেলে একটু খাটতে হবে বেশি, তাহলে আরো প্রচুর এমসিকিউ এর অনুশীলন বা প্র্যাকটিস করতে হবে। তো এই প্রচুর এমসিকিউটা তোমরা পেয়ে যাবে এলিট অ্যাপ থেকে। এখন আমরা এখানে সম্ভাব্য যেগুলো পরীক্ষায় আসতে পারে এরকম মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এসো বাংলা গানের ইতিহাসের যে এমসিকিউ যেগুলি পরীক্ষায় আসতে পারে, যেগুলি খুব গুরুত্বপূর্ণ, সেই ধরনের এমসিকিউ গুলি সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের প্রথম প্রশ্ন, বাংলা গানের আদিমতম লিখিত নিদর্শন কোনটি? ক চর্যাপদ, খ শ্রীকৃষ্ণ কীর্তন, গ মনসামঙ্গল, নাকি খ বৈষ্ণব পদাবলী? বাংলা গানের আদিমতম লিখিত নিদর্শন যদি কোনোটি হয়, তাহলে যেটিকে তোমরা ক্লাস 11-এও পড়েছো বাংলা সাহিত্যের ইতিহাসে, যে বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন চর্যাপদ, সেটি বাংলা গানেরও আদিমতম সাহিত্যিক নিদর্শন। তাহলে বাংলা গানের আদিমতম লিখিত নিদর্শন যেটি, তার নাম হলো ক চর্যাপদ। পরের প্রশ্ন, চর্যাপদে মোট পদের সংখ্যা কতগুলি? ক 40টি, খ 47টি, গ 49টি, নাকি ঘ 51টি? চর্যাপদের মোট পদ সংখ্যা 51টি। এর মধ্যে যদিও কিছু পদ, চর্যাপদের কিছু পদ খুঁজে পাওয়া যায় না, কিন্তু চর্যাপদের যে মোট পদ সংখ্যা সেটি হলো 51। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যগুলি গাওয়া হয় ক পয়ার ছন্দে, খ লাচারি ছন্দে, গ মুক্তক ছন্দে, নাকি ঘ গৈরিশ ছন্দে? মঙ্গল কাব্য এখনো দেখবে গ্রামগঞ্জে মনসা মঙ্গল কাব্যের কিন্তু চল রয়েছে এবং মনসা মঙ্গল, এই মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গলের এই কাহিনীগুলো গাওয়া হতো এবং এখনো মনসা মঙ্গল কাব্যের যে মনসা গান সেটা এখনো গ্রামগঞ্জে গাওয়া হয়। তো এই মনসা মঙ্গলের যে গান বা মঙ্গল কাব্যের যে গানগুলো গাওয়া হয় সেগুলির ছন্দ কি? সেগুলির যে ছন্দে গাওয়া হয় তাকে বলা হয় খ লাচারি ছন্দ। মঙ্গল কাব্যের গানগুলি গাওয়া হয় লাচারি ছন্দে। পরের প্রশ্ন, বাংলার লোকসঙ্গীত হলো ক সারি গান, খ ভাওয়াইয়া গান, গ জারি গান, নাকি ঘ সবকটি? বাংলার লোকসঙ্গীত, বাংলায় প্রচুর ধরনের লোকসঙ্গীত পাওয়া যায়, ঝুমুর, বাউল, জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া ইত্যাদি। তাহলে এখানে এতক্ষণে বুঝে গেছো যে এখানে বাংলার যে লোকসঙ্গীত যে কটা নাম আছে এগুলি সবকটিই হচ্ছে বাংলার লোকসঙ্গীত। তাহলে বাংলার লোকসঙ্গীত হলো এগুলি সবকটি, সারি, ভাওয়াইয়া, জারি, বাউল, ঝুমুর ইত্যাদি সবই, ভাটিয়ালি, এগুলি সবই হচ্ছে বাংলার লোকগান। পরের প্রশ্ন, শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে? শাক্ত সঙ্গীত বা শাক্ত পদাবলী, শাক্ত পদাবলীর বা শাক্ত সঙ্গীতের প্রথম এবং প্রধান কবি হলেন ক অতুল প্রসাদ সেন, খ রামপ্রসাদ সেন, গ কমলাকান্ত ভট্টাচার্য, ঘ রামনিধি গুপ্ত। শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি একটা খুব
জনপ্রিয় গান রয়েছে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না। সেখানে সব শেষে যে লাইনটা, সেটা হচ্ছে রামপ্রসাদকে সঙ্গে নে না। অরিজিৎ সিং এর কণ্ঠেও এই গানটি এখন গাওয়া হয়েছে এবং জনপ্রিয়ও হয়েছে। তো শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি তিনি হলেন, এতক্ষণে ওই গানের শেষ লাইন বলেছি, তার প্রধান কারণ এটাই যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয়। তোমাদের এত এত গানের ইতিহাসে এত এত বেশি ইনফরমেশন মনে রাখতে হবে যে একটার সঙ্গে আরেকটা গুলিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তাই এই গানটা আলাদা করে বলে দিলাম। গানটা যদি মনে থাকে তাহলে রামপ্রসাদকে সঙ্গে নে না এই জায়গাটা মনে পড়লে শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি যে রামপ্রসাদ সেন সেটা বুঝে নিতে তোমাদের অসুবিধে হবে না এবং উত্তরটাও ঠিক হবে। যদি পরীক্ষায় আসে কোনো ভুলে যাওয়ার বা ভুল করে আসার চান্সটা কমবে যদি এই কথাটুকু মনে রাখো। শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি রামপ্রসাদ সেন। যদিও কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত পদাবলীর একজন জনপ্রিয় কবি, কিন্তু প্রথম এবং প্রধান কবি রামপ্রসাদ সেন। পরের প্রশ্ন, আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী কে? আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী ক মোহনচাঁদ বসু, খ দাশরথী রায়, গ রামনিধি গুপ্ত, নাকি ঘ অ্যান্টনি ফিরিঙ্গি? বাংলায় 1760 খ্রিস্টাব্দের পরে, অর্থাৎ ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পর, সেই সময়টা বাংলার বুকে একটা খুব টালমাটাল পরিস্থিতি। একদিকে ইংরেজ সরকার, পলাশির যুদ্ধ হচ্ছে, ইংরেজ সরকার মোটামুটি ভাবে ক্ষমতা পেয়ে যাচ্ছে, ইংরেজরা বণিক, তখনও বণিক, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ততদিনে তাদের বণিকের মানদণ্ড পোহালে সর্বরই দেখা দিলে রাজদণ্ড রূপে। তো ততদিনে পলাশির যুদ্ধের পর মোটামুটি আধিপত্য বিস্তার করতে শুরু করে দিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই সময় রাজাদের যে রাজরারা আগেকার দিনে কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করতেন মানে তাদেরকে সাহায্য করতেন, অর্থ সাহায্য করতেন, তাদেরকে গান বাজনার চর্চায় উদ্বুদ্ধ করতেন, সেই ব্যাপারটা কমে যাচ্ছে। তো এবং নগরায়ন ঘটছে, অন্যরকম ভারতবর্ষের যে সামাজিক, আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিমণ্ডল সেটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। সেই সময় কবি গানের জন্ম হয় এবং এই কবি গানকে ব্যাপক অর্থে কবি গান, আখড়াই, হাফ আখড়াই, ঝুমুর, খেউর, লহর, এগুলি সব কিছুকে একসঙ্গে কবি গান হিসেবে চিহ্নিত করা হয়, মানে ব্যাপক অর্থে কবি গান বলা হয় এগুলোকে। এবং এই আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী যিনি একেবারে দ্বিধাহীন ভাবে বলা যায় তিনি হলেন রামনিধি গুপ্ত বা নিধু বাবু। আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী রামনিধি গুপ্ত বা নিধু বাবু। এখানে আর একটি কথা মনে রাখবে, এই নিধু বাবু বা রামনিধি গুপ্তের যিনি শিষ্য, যার নাম মোহনচাঁদ বসু, এই মোহনচাঁদ বসু এই রামনিধি গুপ্তের যে আখড়াই গান, সেই গানেরই নানান রকম সেই গানকে অনুসরণ করে যে নতুন এক ধরনের ঘরানা তৈরি করলেন গানের, তাকে বলা হয় হাফ আখড়াই। তাহলে ভুল করো না, মোহনচাঁদ বসু হচ্ছেন হাফ আখড়াই এর স্রষ্টা, কিন্তু আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী হচ্ছেন রামনিধি গুপ্ত বা নিধু বাবু। পরের প্রশ্ন, টপ্পা শব্দের আদি অর্থ ক বাজনা, খ লাফ, গ মাধুর্য, নাকি ঘ আখড়া? টপ্পা শব্দের আদি অর্থ খ লাফ। টপ্পা শব্দের আদি অর্থ লাফ। ঠুংরি গানের জনপ্রিয় গীতিকার হলেন ক বারে গুলাম আলী খাঁ, খ গিরিজা শঙ্কর চক্রবর্তী, গ বেগম আখতার, ঘ সকলেই। ঠুংরি যে গানের যে ঘরানা খেয়াল ঠুংরি, তার মধ্যে ঠুংরি গানের জনপ্রিয় গীতিকার হলেন, এই যে নামগুলো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তারা সকলেই বারে গুলাম আলী খাঁ, গিরিজা শঙ্কর চক্রবর্তী, বেগম আখতার, সকলেই। তাহলে এখানে উত্তর হবে ঘ সকলেই। এর মধ্যে আলাদা করে একটু মনে রেখো, বেগম আখতার বাংলা ঠুংরির জগতে কিন্তু একজন উল্লেখযোগ্য গীতিকার। বেগম আখতার বাংলা ঠুংরির জগতের একজন উল্লেখযোগ্য গীতিকার। পরের প্রশ্ন, ঢপ কীর্তন গানে ঢপ শব্দের অর্থ কি?
আমরা এই কথাটা ব্যবহার করি, ঢপ দিস না তো। সেক্ষেত্রে কথাটাকে আমরা খুব উচ্চাঙ্গের অর্থ বিশিষ্ট করে পাই না, মানে ঢপ শব্দের খুব উৎকৃষ্ট অর্থ পাই না। ঢপ দিস না মানে মিথ্যে কথা বলিস না তো, বা বাকি যা মনে হচ্ছে সেটাই বলে ফেলিস না, আজগুবি কথাবার্তা বলিস না তো। কিন্তু এখানে ঢপ কীর্তন গানের ঢপ শব্দের অর্থ কিন্তু ওই মিথ্যে কথা বা অর্থহীন কথা বা যা মনে হচ্ছে গাঁজাখুরি গল্প শোনানো, সেটা কিন্তু নয়। ঢপ কীর্তন, এখানে ঢপ শব্দের অর্থ কলাপ, খ যথেচ্ছাচার, গ শুদ্ধ সৌঠব সম্পন্ন, ঘ সংক্ষেপ। এদের মধ্যে উত্তর যেটি হবে সেটি কিন্তু যথেচ্ছাচার নয়। কারণ ঢপ বলতে আমরা ওই যে গাঁজাখুরি আজগুবি যা বলি না কেন, বাড়াবাড়ি টাইপের বেশি বড় বড় কথা যার সঙ্গে বাস্তবে সম্পর্ক নেই, এই ধরনের কথাগুলোকে আমরা ঢপ অর্থে ব্যবহার করি। কিন্তু এখানে কিন্তু এইখানে যতগুলো অপশন দেওয়া রয়েছে তার মধ্যে যথেচ্ছাচার বা লাফ এটাকে মনে হতে পারে তোমাদের আনসার হতে পারে, কিন্তু না, তা নয়। ঢপ কীর্তন গানে ঢপ শব্দের অর্থ কিন্তু শুদ্ধ সৌঠব সম্পন্ন, শুদ্ধ সৌঠব সম্পন্ন, শুদ্ধ গড়ন সম্পন্ন সৌঠব। গহন কুসুম কুঞ্জ মাঝে গানটির রচয়িতা কে? ক বেগম আক্তার, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ বিদ্যাপতি ঠাকুর, নাকি ঘ জয়দেব। গহন কুসুম কুঞ্জ মাঝে গানটির রচয়িতা, কথাগুলো শুনে ঠিক বাংলা নাকি বোঝা যায় না, এবং একটু তোমরা যদি ফ্ল্যাশব্যাকে যাও তোমাদের, তাহলে ক্লাস 11-এ তোমরা সেকেন্ড সেমিস্টারে বিদ্যাপতির একটি পদ পড়েছো, ভাব সম্মিলন, যার নাম ভাব সম্মিলন একটি রসপর্যায়ের নাম, কিন্তু সে যাই হোক একটি পদ পড়েছো তোমরা। তো সেখানে এক ধরনের ভাষা তোমরা পেয়েছো, কি কহবরে সখী আনন্দর, চিরদিনে মাধব মন্দিরে মোর। তো এই যে কথাগুলো, সেটা পুরোপুরি বাংলা নাকি একটু অন্যরকম শোনায়, কিন্তু যাই শোনাক না কেন সেটা খুব মিষ্টি শোনায়। তো গহনা কুসুমা কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে, যখন এই গানটা শুনি আমরা কানে, তখন মনে হয় শব্দটা বাংলা নাকি বাংলা হিন্দি অন্যরকম কিছু মেশানো, কিন্তু কানে শুনতে খুব সুন্দর লাগে। এবং তোমাদের ওই ধারণা থেকে, ওই রকম একটা কিছু থেকে মনে হতে পারে যে গানটির রচয়িতা বুঝি বিদ্যাপতি ঠাকুর, কিন্তু না, বিদ্যাপতি ঠাকুরের লেখা এই গান নয়। এই গানের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে প্রশ্নের উত্তর হবে খ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ছদ্মনামে ওই মৈথিলি ভাষায় বেশ কিছু ভানু সিংহের পদাবলী বলে বেশ কিছু গান টান রচনা করেছিলেন। তো গহনা কুসুমা কুঞ্জ মাঝে সেই রকমই ভানু সিংহের পদাবলী যেগুলি রয়েছে তার মধ্যে থেকে নেওয়া একটি পদ বা গান, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের প্রশ্ন, উঠো গো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা কে? ক অতুল প্রসাদ সেন, খ রজনীকান্ত সেন, গ দ্বিজেন্দ্রলাল রায়, নাকি ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। উঠো গো ভারত লক্ষ্মী খুব জনপ্রিয় গান, দেশাত্মবোধক গান, এবং আমরা সচরাচর বিভিন্ন জায়গায়, নানান জায়গায় এই গানটি শুনে থাকি, বহুল প্রচলিত একটি গান। এই গানের রচয়িতা হলেন ক অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ রচিত মোট গানের সংখ্যা এবং আনুমানিক। রবীন্দ্রনাথ প্রচুর গান লিখেছেন। বাংলা গানের জগতে রবীন্দ্রনাথকে, বাংলা সাহিত্যের জগতে আসলে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে হয় না, বাংলা গানের জগতে রবীন্দ্রনাথের অবদান অনস্বীকার্য। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মোট গানের সংখ্যা আনুমানিক ক 2222টি, খ 2232টি, গ 3232টি, নাকি ঘ 3033টি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মোট গানের সংখ্যা আনুমানিক খ 2232টি। আনুমানিক সংখ্যাটা আনুমানিক 2232টি। চারণ কবি নামে খ্যাত ক অ্যান্টনি ফিরিঙ্গি, খ নিধুবাবু, গ মুকুন্দ দাস, নাকি ঘ কাজী নজরুল ইসলাম। চারণ কবি যারা এক জায়গা থেকে অন্য জায়গায় গান গেয়ে গেয়ে বেড়ান, তাদেরকে বলা হয়, তাদের গান কবিতা, তাদের সাহিত্য সম্ভার নিয়ে গিয়ে লোকজনকে শোনান, তাদেরকে বলা হয় চারণ কবি। তো চারণ কবি নামে খ্যাত যিনি এদের মধ্যে, তিনি হলেন মুকুন্দ দাস। গ মুকুন্দ দাস। চারণ কবি নামে খ্যাত হলেন মুকুন্দ দাস। পরের প্রশ্ন, বাংলা গানের জগতে নবদিগন্তের সূচনা হয়েছিল যার হাত ধরে? মানে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, কাজী নজরুল ইসলাম, এই যে ঘরানাটা চলছিল, দ্বিজেন্দ্রলাল রায়, এর পরে বাংলা গানের জগতে একটা অন্যরকম আধুনিকীকরণ হয়।
তাদের আগে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামদের গান যে আধুনিক নয় এমনটা বলছি না, তাদের গানগুলো শাশ্বত চিরন্তন, কিন্তু তাদের পরবর্তী যে কালে বাংলা গানের জগতে এক নানান ধরনের গান, নানান অন্য রকম স্টাইলের গান পরিবেশিত হতে থাকে এবং বাংলা আধুনিক গানের জগতের একজন অন্যতম পথিকৃৎ বা যার হাত ধরে বাংলা গানে নবদিগন্তের সূচনা হয়ে যায়, তার নামটি হলো ক মুকুন্দ দাস, খ সলিল চৌধুরী, গ দ্বিজেন্দ্রলাল রায়, নাকি ঘ অজিত পান্ডে। তোমাদের এতক্ষণে তোমরা গেস করে ফেলেছো যে বাংলা গানের জগতে নবদিগন্তের সূচনা যার হাত ধরে হয়েছিল সেই নামটি খ সলিল চৌধুরী। তোমরা ছোটবেলায় বা বড় হয়েও ওই বুলবুল পাখি ময়নাটিয়ে এই গানটা শুনেছো, খুব প্রচলিত না, অন্তরা চৌধুরীর কণ্ঠে। সেই অন্তরা চৌধুরীর বাবা হলেন সলিল চৌধুরী, বাংলা গানের জগতের একজন অন্যতম শ্রেষ্ঠ মানুষ ছিলেন সলিল চৌধুরী। শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, শচীন দেববর্মন বাংলা গানের জগতে, হিন্দি গানের জগতে যা করে গিয়েছেন তাদের অবদান কেউ কখনো শোধ করতে পারবে না। তো শচীন দেববর্মন যে সম্মানে ভূষিত হন তা হলো গীতিকার শচীন দেববর্মন, গীতিকা সুরকার শচীন দেববর্মন যে সম্মানে ভূষিত হন তা হলো ক ভারতরত্ন, খ পদ্মভূষণ, গ পদ্মশ্রী, নাকি ঘ পদ্মবিভূষণ। শচীন দেববর্মন যে সম্মানে ভূষিত হয়েছিলেন তা হলো গ পদ্মশ্রী, পদ্মশ্রী সম্মানে তাকে ভূষিত করা হয়। সঙ্গীত শিল্পী মান্না দের প্রকৃত নাম। মান্না দেকে মান্না দে নামেই আমরা সকলে চিনি এবং তার আর যে গান, মানে প্রচুর গান আমাদের মনে থাকে, তবে যে গানটি আমরা ভুলি না হয়তো কখনো, সেটা সেই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তো সেই মান্না দে, মান্না দের প্রকৃত নাম কিন্তু মান্না দে নয়। মান্না দের প্রকৃত নাম ক প্রবোধ চন্দ্র দে, খ প্রকাশ চন্দ্র দে, গ প্রবোধ কৃষ্ণ দে, নাকি ঘ প্রবোধ কুমার দে। সঙ্গীত শিল্পী মান্না দের প্রকৃত নাম ক প্রবোধ চন্দ্র দে। মান্না দের প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে। এই প্রবোধ নামটির সঙ্গে বাংলা সাহিত্যের আরো একজনের নামের মিল রয়েছে, যাকে আমরা অন্য নামে চিনি, অন্য নামেই অধিক চিনি এবং হয়তো অনেকেই এখনো জানি না যে তার নামটি আসলে সেই যে নামটি, ছদ্মনামটি, সেটি আসলে তার আসল নাম নয়, তার প্রকৃত নাম অন্য। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কে ছিলেন তিনি? তোমাদের জানা আছে? জানা থাকলে কমেন্ট করো। আভাস কুমার গঙ্গোপাধ্যায় যে বিখ্যাত সঙ্গীত শিল্পীর প্রকৃত নাম, তিনি হলেন আভাস কুমার গঙ্গোপাধ্যায়। আমরা অধিকাংশ জন জানি না, কিন্তু তিনি যে নামে পরিচিত সেটি কিন্তু আমরা সকলে জানি। ক ভূপেন হাজারিকা, খ মান্না দে, গ কিশোর কুমার, ঘ গুরু দত্ত। আভাস কুমার গঙ্গোপাধ্যায় যে বিখ্যাত সঙ্গীত শিল্পীর নাম, তিনি আর কেউ নন, তিনি হলেন কিশোর কুমার। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী কিশোর কুমারের আসল নাম বা প্রকৃত নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, মাসুম চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন কে? ক গীতা দত্ত, খ আরতি মুখোপাধ্যায়, ঘ সন্ধ্যা মুখোপাধ্যায়, ঘ হৈমন্তী শুক্লা। মাসুম চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন খ আরতি মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায় মাসুম চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। আর সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতশ্রী তাকে উপাধি দেওয়া হয়েছিল, গীতশ্রী নামে পরিচিত। তাহলে এটা বললাম এই কারণে যে মনে রেখো গীতশ্রী কার উপাধি ছিল, তারপরে যদি এই অপশনগুলো দেওয়া থাকে তাহলে উত্তর হবে সন্ধ্যা মুখোপাধ্যায়। মহিনের ঘোড়াগুলি নামক বাংলা ব্যান্ডের প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল। মহিনের ঘোড়াগুলি, আমরা বাংলা ব্যান্ডের গান শুনি, অনেক অনেক বাংলা ব্যান্ডের নাম তোমাদের মুখস্থ আমি জানি, অনেক অনেক বাংলা ব্যান্ডের গানও মুখস্থ সেটাও আমি জানি, কিন্তু বাংলা প্রথম যে ব্যান্ড
যার সূচনা হয়েছিল, ব্যান্ড যে মিউজিক তার যে সূচনা হয়েছিল, এবং প্রথম যে বাংলা ব্যান্ড যার নাম ছিল মহিনের ঘোড়াগুলি, সেই মহিনের ঘোড়াগুলির দৌড় শুরু হয়েছিল 1946 খ্রিস্টাব্দে, খ 1970 খ্রিস্টাব্দে, গ 1976 খ্রিস্টাব্দে, নাকি ঘ 1992 খ্রিস্টাব্দে। মহিনের ঘোড়াগুলি নামক বাংলা ব্যান্ডের প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল গ 1976 খ্রিস্টাব্দে। মহিনের ঘোড়াগুলি প্রথম বাংলা ব্যান্ড, সেই বাংলা ব্যান্ডের প্রথম আত্মপ্রকাশ 1976 খ্রিস্টাব্দ, এবং গৌতম চট্টোপাধ্যায় ছিলেন এই মহিনের ঘোড়াগুলি যে ব্যান্ড তার দলনেতা, গৌতম চট্টোপাধ্যায়। এই গেল কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার বলে দিই, মাত্র কিছু সম্ভাব্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বাংলা গানের ইতিহাস থেকে তোমাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আরো যেহেতু এখানে ইনফরমেশন প্রচুর, সুতরাং সেগুলো মনে রাখতেও হবে অনেক বেশি, প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, না হলে ওই এমসিকিউ এর ব্যাপারটা ভীষণ কনফিউজিং হয়ে যায়। আমরা প্রথমে যখন একবার পড়ি তখন তো মনে হয় না খুব ইজি, তো পেরে যাব, একবার চোখ বুলিয়ে নিলেই হবে, কিন্তু একসঙ্গে যখন অনেকগুলো প্রশ্ন আসে তখন আমাদের মাথাটা আর কাজ করে না, তখন আমরা গুলিয়ে ফেলতে থাকি যে কোনটা সঠিক উত্তর হবে, এবং অনেক ভেবেচিন্তে হয়তো ভুল উত্তরটাকে ঠিক বলে মনে করে সেই উত্তরটাই দিয়ে আসি। তাহলে এমসিকিউ এ পুরোপুরি নাম্বার তুলতে গেলে যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিস ছাড়া যখন উপায় নেই তখন মাত্র এই কটা, হ্যাঁ এই কটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তবুও আরো অনেকগুলো ইনফরমেশন মনে রাখা বাকি থেকে যায়। তো তোমরা সমস্ত এমসিকিউ, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হলে ডেসক্রিপশন থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নিও। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, ভালো করে পরীক্ষার প্রস্তুতি চালাতে থাকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।